আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 118 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আমরা শুরু করি। বাড়ির কাজ। শ্রেণীকক্ষের মতো করে একটি ছোট গ্লাসে অথবা কাপে করে লবণ পানির সম্পৃক্ত দ্রব্য বাড়িতেও তৈরি করে নাও। তারপর দ্রব্যটিকে একটি হাঁড়িতে ঢেলে নিয়ে চুলায় তাপ প্রয়োগ করতে থাকো। দেখো তো কি হয়, লবণ কি দ্রবীভূত হয়েছে নাকি আগের মতো তলানিতেই রয়ে গেছে। হাঁড়ি থেকে দ্রব্যটি আবার গ্লাসে ঢেলে নাও। এবার চিত্রে দেখানো উপায়ে কলম অথবা পেন্সিল সুতা বেঁধে সেটিকে গ্লাসের উপর আড়াআড়ি রেখে সুতার আরেক প্রান্ত গ্লাসে সাবধানে ঢুকিয়ে দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। কয়েকদিন পর কলম বা পেন্সিল সহ সুতিটি উঠিয়ে পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ শেষে দ্রবণ হতে কেলাস প্রস্তুত অংশটুকু পড়ে নাও এবং পরীক্ষণের আলোকে তোমার বিজ্ঞান খাতায় লবণের কেলাসের ছবি আঁকো। অষ্টম সেশন। কখনো কি ভেবেছ পানিতে কোন কোন বস্তু গলে মিশে যায় আর কোন কোন বস্তু মিশে যায় না, অর্থাৎ পানি কি কি বস্তুকে দ্রবীভূত করতে পারে? চলো একটা পরীক্ষা করে দেখা যাক। শিক্ষকের তত্ত্বাবধানে তোমরা দলে ভাগ হয়ে নাও। প্রতিটি দলের কাছে কয়েকটি টেস্ট টিউব অথবা গ্লাস, কাপে লেবুর রস, কপার সালফেট, স্প্রিট, গ্লুকোজ, দুধ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আটা, চকের গুঁড়া, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি নিয়ে তাতে পানি যোগ করে ভালো করে নাড়িয়ে পর্যবেক্ষণ করো। কোন কোন উপাদান পানিতে দ্রবীভূত হচ্ছে আর কোনগুলো হচ্ছে না তা ছক 10-এ লেখো। দ্রব্য পানিতে দ্রবীভূত হয় না, চলো আমরা দেখে নিই। প্রথমে লেবুর রস, এটি পানিতে দ্রবীভূত হয়। কপার সালফেট, এটিও পানিতে দ্রবীভূত হয়। গ্লুকোজ, এটিও পানিতে দ্রবীভূত হয়। দুধ, এটিও পানিতে দ্রবীভূত হয়। বালি, এটি পানিতে দ্রবীভূত হয় না। চকের গুঁড়া, এটিও পানিতে দ্রবীভূত হয় না। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 119 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা আজকে পূরণ করব। চলো শুরু করি। অনুসন্ধানী পাঠ বইয়ের সর্বজনীন দ্রবক অংশটুকু পড়ে নিয়ে বলতো গৃহস্থলীর বিভিন্ন বস্তুর মধ্যে আর কি কি দ্রবীভূত করতে পানি ব্যবহার করা হয়? চকের গুঁড়া ও পানির মিশ্রণ ঝাঁকালে দুধের মতো দেখায়। কিছুক্ষণ রেখে দিলে নিশ্চয়ই তুমি লক্ষ্য করে থাকবে পাত্রের উপরে কিছুটা ঘোলাটে পানি এবং নিচের দিকে চকের গুঁড়াগুলো তলানি পড়ে আছে। তোমার এলাকার জলাশয় পর্যবেক্ষণের সময় যে পানি সংগ্রহ করেছিলে সেটি যদি কাদা পানি মিশ্রিত থাকে তাহলে সেখানে কি একই ব্যবহার ঘটছে? এই ধরনের মিশ্রণ সম্পর্কে আরও জানতে অনুসন্ধানী পাঠ বইয়ের সাসপেনশন অংশটুকু পড়ো। এবার বলো তো কেন সসের বোতলে বা ওষুধের বোতলের গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন? তোমার উত্তর পৃষ্ঠার ফাঁকা জায়গায় লিখে রাখ। উত্তর দেখো, সসের বোতল বা ওষুধের বোতলের গায়ে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন লেখার কারণ এগুলো সাসপেনশন জাতীয় দ্রব্য। আমরা জানি সাসপেনশন জাতীয় দ্রব্য যদি নাড়ানো বা ঝাঁকানো হয় তাহলে এটা পুরো পানিতে মিশ্রিত হয়, আবার ঝাঁকানো বা নাড়ানো বন্ধ করলে ধীরে ধীরে তা নিচে থিতিয়ে পড়ে, পানি থেকে আলাদা হয়ে যায়। তাই সসের বা ওষুধের বোতলে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিতে হয় যাতে এটা পুরো পানিতে মিশ্রিত হয়। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 123 নম্বর পৃষ্ঠা থেকে। এখানের মধ্যে তোমাদের জন্য বলা হয়েছে পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় তোমার পরিকল্পনা লিখে বা এঁকে রাখো। চাইলে বন্ধুর সঙ্গে আলাপ করে নিতে পারো। এখানে যে জায়গাটি রয়েছে এটিতে আমরা হয় লিখে রাখবো না হয় এঁকে রাখবো। চলো আমরা এটির জন্য কিছু লেখা দেখে নিই। পতন, কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বা বাহিক্য চাপ কমিয়ে বা একই সাথে উভয় পদ্ধতি প্রয়োগ করে তরল অবস্থা হতে বাষ্পীভূত করার পর পুনরায় সেই বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পতন বলে। লিভিক শীতকের সাথে যুক্ত করি এবং শীতকের শেষ প্রান্তে একটি বিকার বসাই। দেখা যাবে পানি বাষ্পীভূত হয়ে লিভিক শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে আবার পতিত পানিরূপে
বিকারে জমা হচ্ছে। এভাবে একই সময় সমস্ত পানি দ্রবীভূত হতে আলাদা হয়ে পতিত পানি রূপে বিকারে জমা হবে। গোলতলি ফ্লাস্কে শুধু লবণ থেকে যাবে। এভাবে আমরা পতন প্রক্রিয়ার লবণ পানি দ্রবণ হতে দ্রব্য আলাদা করতে পারি। সমুদ্রের লোনা পানি থেকে পতন পদ্ধতিতে বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং এতে অনেক শক্তির অপচয় হয় বলে এই পদ্ধতিতে সমুদ্রের পানি থেকে লবণ পানি প্রস্তুত করা হয় না। আবার একটি জলাশয় বেছে নাও। এই জলাশয়ের পানিতে বিভিন্ন অপদ্রব্য যেমন প্লাস্টিক জাতীয় পদার্থ, ভাঙা কাচের টুকরা, শিল্প কারখানার বর্জ্য পদার্থ ইত্যাদি মিশে থাকে। এই পানি বিশুদ্ধ করতে আমরা বাষ্পীয় ভবন বা পতন যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করতে পারি। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 125 নম্বর পৃষ্ঠা থেকে। চলো শুরু করি। এই যে তোমরা খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য ব্যবহারের জন্য পানি বিশুদ্ধকরণের একটি মডেল বানিয়ে ফেললে, এটা তো অন্যদেরও জানানো উচিত, তাই না? আবার ভূগর্ভের পানি যে সীমিত, এই পানির স্তরের ক্ষতি করে ফেলেছি সেটাও অন্যদের জানা উচিত। এই সকল কিছু নিয়ে এক বা একাধিক তথ্য চার্ট বানিয়ে স্কুলে সবাই দেখতে পায় এমন জায়গায় প্রদর্শন করতে পারো, কিংবা তোমরা চাইলে অন্য কোনো বুদ্ধিও বের করতে পারো। ভেবে দেখো কি করতে চাও। তোমার দলের তথ্য চার্টের আইডিয়া এঁকে বা লিখে রাখো। চলো আমরা এটি লিখে রাখি। 25-এর উত্তরটি দেখো। ভূগর্ভস্থ পানি। ভূগর্ভের অত্যাধিক পরিমাণ পানি ধারণ করে থাকলেও এর পরিমাণ সীমিত। ভূগর্ভস্থ পানির উপর আমাদের নির্ভরশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ভূগর্ভস্থ পানির উত্তোলন ও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। অধিক ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূগর্ভে ফাঁকা জায়গা তৈরি হয়, ফলে ভূপৃষ্ঠ দেবে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের সবারই উচিত ভূগর্ভস্থ পানির ব্যবহার সম্ভাব্য কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠ পানির ব্যবহার বৃদ্ধি করা। ভূপৃষ্ঠের পানির রোগ জীবাণু এবং দূষিত বস্তু মিশে থাকতে পারে, সেই জন্য ভূপৃষ্ঠের পানি ব্যবহারের আগে বিশুদ্ধকরণ করা প্রয়োজন। এছাড়া যে সকল ক্ষেত্রে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করা নিরাপদ, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করা উচিত। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 126 নম্বর পৃষ্ঠা থেকে। দ্বাদশ সেশন। নিশ্চয়ই সব দলের প্রস্তুতি নেওয়া শেষ। এখন ক্লাসে সবাই মিলে আলোচনা করে নাও কিভাবে সব দলের কাজগুলো প্রদর্শিত হবে। সবার বানানো পানি বিশুদ্ধকরণ ও বস্তু সংস্থানের মডেল ক্লাসে বাইরে বেঞ্চে সাজিয়ে রাখতে পারো, যাতে অন্য ক্লাসের শিক্ষার্থীরাও দেখতে পায়। আর নদী বাঁচাও শিরোনামে বিভিন্ন দল যা যা পরিকল্পনা করেছে সেগুলো কিভাবে অন্যদের দেখার ব্যবস্থা করা যেতে পারে তা শিক্ষকের সঙ্গে আলোচনা করে ঠিক করে নাও। কোন দলের কাজ সবচেয়ে ভালো লাগে, কেন? চলো, যে দলের কাজ সবচেয়ে ভালো লেগেছে তাদের জন্য শুভেচ্ছা। আমার এই দলের কাজ ভালো লেগেছে কারণ সুন্দর ছবি দিয়ে উপস্থাপনের জন্য। 2 নম্বর দেখো, তোমাদের দলের পরিকল্পনা বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছ? পরিকল্পনায় কোনো কিছু পাল্টালে কি আরো ভালো হতে পারত? উত্তরে দেখো, আমাদের দলের পরিকল্পনা বাস্তবায়নে আমার নদী বাস্তব সংস্থানের মডেল এবং কাজ উপস্থাপনে সবচেয়ে সমস্যায় পড়েছি। ভিডিও প্রজেক্টের সবকিছু উপস্থাপন করতে পারলেও তা আরো ভালো হতো। এরপরটি দেখো, কোন দলের কাছ থেকে এমন নতুন কিছু জানতে পেরেছ যা তোমাদের দলের চোখ এড়িয়ে গেছে? আমাদের একটি দল নদীর গল্প বলতে গিয়ে আশেপাশের মানুষের তৈরি স্থাপনা, গ্রাম ইত্যাদি বর্ণনায় এনেছে। এটি আমাদের দলের চোখ এড়িয়ে গেছে। এই ধরনের উপস্থাপনা পরিবেশ সংরক্ষণে আরো অনেক বেশি কার্যকর। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 130 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা এইসব প্রাণীর বর্ণনা এবং নাম তথ্য এই সম্পর্কে জানবো এবং লিখব। চলো শুরু করি প্রথম সেশন।
পত্রপত্রিকায়, সিনেমা, বইয়ে বিভিন্ন জায়গায় তুমি ডাইনোসরের নাম শুনেছ। পৃথিবীর বুকে এক সময় রাজত্ব করা ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে 6.5 কোটি বছর আগে। কিন্তু তাহলে আমরা কিভাবে ডাইনোসর সম্পর্কে এত কিছু জানি? কোন ডাইনোসরটা কোন সময়ে, কোন ডাইনোসরের আকার আকৃতি কেমন ছিল, কি খেত ইত্যাদি সম্পর্কে তো তোমরাও অনেক কিছু জানো। চলো আগের ধারণাগুলোই ঝালিয়ে নেওয়া যাক। ডাইনোসর সম্পর্কে তুমি কি জানো তা শিক্ষক তোমাকে জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার চেষ্টা করো। শিক্ষক তোমাদের বিভিন্ন প্রকার ডাইনোসরের ছবি দেখিয়ে জানতে চাইবেন এই ডাইনোসর সম্পর্কে তুমি যদি আগে থেকে জেনে থাকো তাহলে তথ্য শেয়ার করো। নিচে কিছু ডাইনোসরের ছবি দেওয়া হলো। ডাইনোসরগুলোর নাম ও আচরণ বৈশিষ্ট্য তোমার জানা থাকলে লিখে ফেলো। মনে রেখো এখানে সহ যত জায়গায় ডাইনোসরের ছবি তুমি দেখেছ সব ছবি কাল্পনিক। বৈজ্ঞানিকরা এদের হাড়গোড় দেখে অনুমান করে ছবিগুলো এঁকেছেন। ডাইনোসরগুলো সম্পর্কে আগে না জেনে থাকলে শিক্ষকের দেখানো অথবা বলা তথ্য শুনে নিচের কার্ডগুলো পূরণ করো। প্রথম এই ডাইনোসরটি, চলো আমরা এটি এবং এটির সম্পর্কে তথ্য এবং নামটা লিখে ফেলি। এটির নাম হলো ব্র্যাকিওসরাস। এর তথ্য হলো সবচেয়ে বড় ডাইনোসর। এটি ওজন প্রায় 100 টন, লম্বায় প্রায় 30 মিটার। এরা তৃণভোজী, এরা চলাফেরা করত ধীর গতিতে। এরপরে যে এই ডাইনোসরটি, এটির নাম হলো বোলোসিরন্টর। তথ্য হলো ছোটখাটো আকারের মাংসাশী ডাইনোসর, লম্বায় 6 মিটার, ওজন 25 কেজি। পেছনের পায়ে ছিল বড় বড় নখ। এরপরে দেখো আরো কিছু ভিন্ন ধরনের ডাইনোসর, এটির নাম জানবো আমরা এখন। এটির নাম হলো স্টেগোসারাস। তথ্য, এটি 4 পায়ে তৃণভোজী, গম্বুজের মতো ঝাঁক পিঠ, লম্বা লেজ ও ছোট মাথার এই ডাইনোসরের ওজন প্রায় 2 টন, লম্বায় 10 মিটার। এরপর দেখো এই ডাইনোসরটি, দেখো এটির নাম জানবো এখন আমরা। এটির নাম হলো ট্রাইসেরাটপস। এটির তথ্য হলো ক্রিস্টেসিয়াস পিরামিডের শেষ দিকে 58 মিলিয়ন বছর পূর্বে বসবাস করত। এরা তৃণভোজী ছিল, এদের শিং ছিল। এরপরে দেখো এই ডাইনোসরটি, দেখো এটির নাম হলো টাইরেনোসরাস। বড় আকৃতির ডাইনোসর, 15 মিটার লম্বা ও 6 মিটার উচ্চতর। এই ডাইনোসরের ওজন ছিল প্রায় 10 টন। পিরিয়ডে 83.6 বাস করত। এরপরে দেখো এটির নাম কি? টেরোসরাস। এটির নাম হলো টেরোসরাস। এরা উড়ন্ত সরীসৃপ, 16 কোটি বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করত। এদের দীর্ঘ লেজ, ডানা এবং বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল।